হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আশা করছি পড়াশোনা খুবই ভালো চলছে। তো তোমাদের প্রথম সেমিস্টার কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, যারা এডমিশন নিয়ে নিছো। তো তোমরা কিন্তু রেগুলার ক্লাস ফলো করো, আর আমি তোমাদের রেগুলারই ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা জানোই, প্রথমে আমি বলেছিলাম যে আমাদের যে এই ফিলসফি ফ্রি ক্লাসটা আছে, বা ফিলসফি ফ্রি যে চ্যানেলটা আছে, সেখানে রেগুলার ক্লাস আপডেট হবে, পুরো সিলেবাস ধরে ধরে পড়ানো হবে। তো তোমরা প্রত্যেকটা ক্লাস ফলো করবে, আশা করছি 40-এ 40 ক্যারি করতে পারবে। তো এটা হচ্ছে ক্লাস 11 সেমিস্টার 1 এর ফিলসফি ক্লাস। তো তোমরা যারা হয়তো আগের ক্লাসটি দেখোনি, সিলেবাসের ইন্ট্রোডাকশনটা, তো সেখানে তোমরা দেখে নিবে। এবং আমার নাম হচ্ছে আর কে শামীম আক্তার। তো তোমরা আর কে শামীমও বলতে পারো। তো আজকে আসলে আমরা পড়বোটা কি? দেখো, পড়ার আগে আমাদের জানতে হবে যে আমরা কি কি পড়বো। তো প্রথম মত হচ্ছে যে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এটা জানবো 1 নাম্বারই। 2 নাম্বার হচ্ছে দর্শনের সংকীর্ণ অর্থ। 3 নাম্বারে জানবো দর্শনের ব্যাপক অর্থ। তো তোমাদের মনে হবে এই তিনটা এক না, তিনটে হচ্ছে আলাদা জিনিস। ব্যুৎপত্তিগত অর্থ আলাদা আছে, সংকীর্ণ অর্থ আলাদা আছে, ব্যাপকের অর্থ আলাদা আছে। আর এখান থেকে তোমাদের একটা কোশ্চিন পাবেই পাবে। হয়তো দেখা গেল তোমাদের পরীক্ষায় আসতে পারে যে দর্শনের সংকীর্ণ অর্থ কী, দর্শনের ব্যাপক অর্থ কী, বা দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী। এই তিনটা থেকে একটা আসতে পারে। তো তোমাদের এগুলো আমি পড়াবো। তো আজকে এই তিনটে প্লাস এর সাথে আমরা পড়ব দর্শন শব্দের অর্থ, দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা। এই দর্শন শব্দের অর্থ বলতে কি বোঝানো হয়েছে সেটা পড়ব। এছাড়াও আমরা পড়ব ফিলসফি শব্দটি কেমন করে এলো। দেখো, নর্মালি তোমরা হয়তো ভাবছো যে দর্শন আর ফিলসফি এক। এটা কিন্তু একদমই না। দর্শন বিষয়টা হচ্ছে আলাদা, ফিলসফি বিষয়টা হচ্ছে আলাদা। তো আমি যখন তোমাদের বুঝাবো এই জিনিসটা ক্লিয়ার হবে যে আমরা দর্শন এবং ফিলসফিকে এক বলবো না, দুটোই হচ্ছে আলাদা। যদিও কিছুটা সিমিলারিটিস রয়েছে, তবুও তাদের মধ্যে আলাদা রয়েছে। তারপর পড়ব দর্শন নট ইকুয়াল টু ফিলসফি। এই চিহ্নটা হচ্ছে নট ইকুয়াল টু। আমরা জানি এটা হচ্ছে ইকুয়াল টু বা সমান সমান, এটাকে কেটে দিলে হচ্ছে নট ইকুয়াল টু। তাহলে দর্শন সমান সমান কিন্তু ফিলসফি নয়, পুরোপুরি সমান নয়। আমি যেটা শুরুতেই বললাম যে এদের মধ্যে ডিফারেন্স রয়েছে। তারপর আমরা পড়ব ভারতীয় দর্শন ও পাশ্চাত্য ফিলসফির যে মৌলিক পার্থক্য। এই ভারতীয় দর্শন বলতে ইন্ডিয়ান দর্শনকে বোঝানো হয়েছে, পাশ্চাত্য ফিলসফি বলতে ওয়েস্টার্ন ফিলসফিকে বোঝানো হয়েছে। তো এদের দুজনের মধ্যে যে মৌলিক পার্থক্যটা, সেটা আজকে আমরা পড়ব। তো চলো, বেশি দেরি না করেই আমরা শুরুটা করে ফেলি। তো প্রথমেই আমরা কি দেখেছিলাম যে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ আমরা জানব। বলছে দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, দ্য ইটিমোলজিক্যাল মিনিং অফ দর্শনা। দেখো, কিছু কিছু আমি ইংলিশ টার্ম দিয়ে দিচ্ছি, কারণ তোমাদের পরীক্ষায় হয়তো ইংলিশ টার্ম দিয়েও দিতে পারে। তো তোমরা ইংলিশ টার্মগুলো মনে রাখার চেষ্টা করবে। তো দর্শন শব্দটি এসেছে সাংস্কৃতিক দৃশ্য ধাতু থেকে। ফার্স্ট আমরা কি পাচ্ছি যে দর্শন শব্দটি এসেছে সংস্কৃত দৃশ্য ধাতু থেকে। এখানে দৃশ্য মানে হচ্ছে দেখা। তাহলে দৃশ্য বলতে কি? দৃশ্য বলতে দেখা। কিন্তু দেখা মানে এই দেখা নয় যে এটা হচ্ছে চোখের দেখা নয়, এটা হচ্ছে মনের দেখা। মন থেকে দেখতে হবে। দেখো, অনট প্রত্যয় যোগে দৃশ্য, দর্শন দৃশ্য প্লাস অনট ইকুয়াল টু দর্শন। তাহলে তোমরা যদি প্রথমেই দেখো এই দর্শন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, এখানে আমরা তিনটে পয়েন্ট পেলাম। প্রথম মত হচ্ছে এই দর্শন শব্দটি এসেছে দৃশ্য ধাতু থেকে, অর্থাৎ সংস্কৃত ধাতুর যে দৃশ্য কথাটি সেখান থেকে এসেছে, তার মানে হচ্ছে দেখা। দ্বিতীয় পয়েন্টে আমরা কি পাচ্ছি? দৃশ্য প্লাস অনট, এই শব্দটি সমান সমান হচ্ছে দর্শন। এই শব্দটি সমান সমান দর্শন। তো তোমাদের পরীক্ষায় আসতে পারছে দৃশ্য প্লাস অনট ইজিক্যাল টু কি, বা দর্শন বলতে কি বোঝানো হয়েছে। দর্শন প্রত্যয় যোগে কি হয়? দৃশ্য প্লাস অনট। তাহলে এখানে আমরা দুটো পয়েন্ট পেলাম। এবার দেখো, এই যে দৃশ্য মানে দেখা, দেখা মানে চোখ দিয়ে দেখা নয়। আমি যে নর্মালি যে চোখ দিয়ে দেখছি যে জিনিসটা, সেটা কিন্তু দর্শন নয়। তাহলে দর্শন কি? দর্শন হচ্ছে মন দিয়ে দেখা। দর্শনকে বুঝতে হলে মন দিয়ে দেখতে হবে এবং মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করতে হবে। জীবন ও জগৎকে গভীরভাবে বোঝা। দেখো, মন দিয়ে দেখা, মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করা এবং জীবন ও জগৎকে গভীরভাবে বোঝা। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে
যে যদি আমি কোনো জিনিসকে চোখ দিয়ে না দেখি তাহলে সেই দেখাটা কেমন। ফর এক্সাম্পল, ধরে নাও যে এটা একটা কি ঘর, এই ঘরে কোনো একটা পুতুল রয়েছে, কি রয়েছে, পুতুল রয়েছে। নর্মালি আমরা সাধারণ মানুষগুলো কি করব, ঘরে ঢুকলে এই পুতুলটাকে দেখতে পারবো, আমরা কি বলবো, এটা একটা পুতুল। কিন্তু দার্শনিক যারা রয়েছেন, যারা দর্শন নিয়ে আলোচনা করেন, তারা কি বলবে, এই পুতুলটার দুটো চোখ কেন, এই পুতুলটার দুটো হাত কেন, এই পুতুলটা এখানে এমনভাবে কেন দাঁড়িয়ে আছেন, পুতুলটার আকার কেন। যখন মন দিয়ে চেক করার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে বা উপলব্ধি করার চেষ্টা করবে, মানে গভীরে চলে যাবে, পুতুলটার ভিতরে কি কি রয়েছে দেখো, গভীরভাবে বোঝা, এটাই হচ্ছে দর্শন। তো প্রথমত আমরা কি দেখলাম, যে ব্যুৎপত্তিগত হচ্ছে, এই যে ব্যুৎপত্তিগত অর্থ, দর্শন শব্দটি এসেছে সাংস্কৃতিক দৃশ্য ধাতু থেকে, যার মানে হচ্ছে দেখা। দেখা বলতে শুধু চোখ দিয়ে দেখা নয়, এটা মন দিয়ে দেখতে হবে, উপলব্ধি করতে হবে মস্তিষ্ক দিয়ে, এবং গভীরভাবে বুঝতে হবে। সেটা জীবনেও হতে পারে, সেটা জগতেও হতে পারে। আর দর্শন কখন হবে, যখন দৃশ্য প্লাস অনর শব্দটি যুক্ত হবে। এবার দেখো, অতএব ব্যুৎপত্তিগতভাবে দর্শন মানে হলো কি, দেখা বা প্রত্যক্ষ করা। তো শেষমেশ আমরা কিন্তু এই জায়গায় তিনটে পয়েন্ট পেলাম, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট অ্যান্ড থার্ড পয়েন্ট, যে দর্শন মানে হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। এবার দেখো, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থভাবে দেখা বা প্রত্যক্ষ করা। সেকেন্ড পয়েন্টে আমরা চলে যাব, দর্শনের সংকীর্ণ অর্থ। প্রথমে আমরা কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ দেখলাম, যে দর্শন হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা। এবার হচ্ছে সংকীর্ণ অর্থ। সংকীর্ণ অর্থ বলতে কি, ইন্দ্রিয় প্রত্যক্ষ দেখা, মানে চোখ দিয়ে দেখা। সংকীর্ণ আমরা জানি না, সংকীর্ণ মানে কি, কোনো একটা জিনিসকে ছোট করে নিয়ে আসা। ধরেন এটা একটা বড় ফুটবল, যদিও ফুটবলটা ঠিক হয়নি, এটা হচ্ছে একটা বড় ফুটবল, এটার মধ্যে হাওয়া আছে, অনেক বড়ভাবে আছে। যদি আমরা হাওয়াটা খুলে দিই, তাহলে বলটা কিন্তু এরকম ছোট হয়ে চলে আসবে। তাহলে এটাকে কি, ছোট্ট হয়ে নিয়ে আসা। তো সংকীর্ণ বলতে এই ছোট্ট জিনিস, শুধু চোখ দিয়ে দেখা, ছোট্ট করে নিয়ে আসা। যেরকম, যেমন মন্দিরে গিয়ে দেবতার দর্শন করা। এই যে মন্দিরটা আছে, মন্দিরে গেলে ওখানে একটা দেবতা আছে, শুধু দেবতাটাকে কি করলে, প্রত্যক্ষ করলে, চোখ দিয়ে দেখলে, আর কিচ্ছু না। এটা হচ্ছে সংকীর্ণ অর্থ। কিন্তু এবার ব্যাপক অর্থ কি হবে, ব্যাপক অর্থ কি হবে, বলছে ব্যাপক অর্থ তখন হবে যখন আমরা জিনিসটাকে গভীরভাবে আলোচনা করব। তার যে পরম সত্য, এই যে একটা মন্দিরের কথা বললো, মন্দিরে দেবতাটা আছে, দেবতাটার ব্যাপক অর্থ কখন হবে, যখন বলবে যে এই দেবতাটা কি আসলে এরকম হাতগুলো, বা এই দেবতাটা কি দেখতে এরকম, দেবতাটার কি মুখ এরকম, মানে যখন গভীরভাবে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে তোমাদের ব্যাপক অর্থ। আর একটা এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, ফর এক্সাম্পল তোমাদের সামনে একটা কলম রয়েছে বা কোনো একটা বই রয়েছে, ওই দর্শন বইটাই রয়েছে। তো দর্শন বইটা যদি আমরা দেখি, ব্যুৎপত্তিগত অর্থ হিসাবে যদি দেখি, তাহলে সেটাকে দেখা বা প্রত্যক্ষ করা। কিন্তু সেটা চোখ দিয়ে নয়, সেটা কি করতে হবে, মন দিয়ে দেখতে হবে এবং উপলব্ধি করতে হবে। কিন্তু সংকীর্ণ অর্থে যদি দেখি, সেটা হবে কি, শুধু দর্শন বইটা। এবার ব্যাপক অর্থে কি, দর্শনের বইটার ভিতরে কোন কোন চ্যাপ্টার আছে, কেমনভাবে সেখানে আলোচনা করা হয়েছে, কি কি আলোচনা করা হয়েছে, এই যে গভীর জিনিসগুলো যখন আমরা খুঁজে বার করব, সেটা হচ্ছে ব্যাপক অর্থ। এবার দেখো, যে পরম সত্য এই জগতে অন্তর্নিহিত রয়েছে, যা থেকে সমস্ত জড় জীব জগতের উৎপত্তি হয়েছে, সেই পরম সত্যকে উপলব্ধি করা, সেই সত্যকে প্রত্যক্ষ করা। অর্থাৎ এই যে বইটা রয়েছে, দর্শন বইটা, এই দর্শন বইটার ভিতরে কি কি আছে, সেটা জড়বস্তু হতে পারে, বইটা যেহেতু জড়বস্তু, বা কোনো একটা জীবকে নিয়ে নাও, যে মানুষটা যে পরম সত্য, সেটাকে উপলব্ধি করতে হবে। কিভাবে, সেটা গভীরভাবে উপলব্ধি করতে হবে, তবেই তার পরম সত্যকে খুঁজে বার করতে হবে, সেখানে অন্তর্নিহিতভাবে জগৎকে দেখতে হবে, তবেই কিন্তু আমরা ব্যাপক অর্থে বলতে পারবো। তাহলে দেখো, এখানে তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের জন্য বলছি। তো প্রথম হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা, প্রত্যক্ষ করা। সেকেন্ড কি হলো, সেকেন্ড সংকীর্ণ অর্থে হচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষ করা, অর্থাৎ চোখ দিয়ে দেখা। এখানে কিন্তু চোখ দিয়ে দেখা নয়, এখানে মন দিয়ে দেখতে হবে, তাই না, মন দিয়ে দেখতে হবে, এটুকু মনে হবে, চোখ দিয়ে নয়।
কিন্তু সেকেন্ডে কি বলছে, ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে তোমার চোখ, প্রত্যক্ষ বা দেখা, ইন্দ্রিয় দিয়ে মানে চোখ দিয়ে দেখা। থার্ডে আমরা কি দেখলাম, ব্যাপক করতে, এটা হচ্ছে পরম সত্যটাকে খুঁজে বার করা। এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। এবার আমরা চলে যাব দর্শন শব্দের অর্থ কি। সেকেন্ডটি ছিল আমাদের দর্শন শব্দের অর্থ কি, দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা। দর্শন শব্দটি এসেছে সংস্কৃত ধাতু দৃশ্য থেকে, যেটা আমি শুরুতেই বললাম, যার অর্থ হচ্ছে দেখা বা দর্শন করা। এই দেখা শুধু বাহ্যিক চোখে দেখাকে বোঝায় না। বাহ্যিক মানে শুধু বাইরে বাইরে জিনিসটাকে দেখে নিলাম তা কিন্তু নয়। যেরকম এই যে মন্দিরে, মন্দিরে একটা কি রয়েছে, দেবতা রয়েছে। এই দেবতাটাকে আমি শুধু চোখ দিয়ে দেখে নিলাম তা কিন্তু নয়। এই দেবতাটার বাইরে কি কি আছে সেটা দেখে নিলাম তা কিন্তু নয়। যেরকম আমি তোমাদের একটা বইয়ের কথা বললাম, বুকটার বাইরে কি কি আছে, এটা হচ্ছে দর্শনের বই, বাস এটুকু দেখলাম তা কিন্তু দর্শন নয়। এর ভিতরে কি কি আলোচনা আছে, কেমনভাবে আলোচনা রয়েছে, কোন দর্শন কি, মানে এতগুলো জিনিস জানা হচ্ছে দর্শন। অর্থাৎ গভীরভাবে জিনিসটাকে বুঝতে হবে। সেটা অন্তর্দৃষ্টির মাধ্যমে, তোমার মনের দৃষ্টি থেকে, চক্ষু জ্ঞান দিয়ে দেখা বোঝায়। জ্ঞান চক্ষু দিয়ে বোঝায়, মানে তুমি তোমার জ্ঞানটাকে কিভাবে কাজে লাগাচ্ছ। এই যে বইটার ভিতরে এত কিছু জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটাকে তুমি কিভাবে বুঝতেছো, তোমার জ্ঞানের চক্ষু দিয়ে বুঝতে হবে, ইন্দ্রিয় চক্ষু দিয়ে বুঝলে হবে না। বুঝতে পারছো তোমরা? সেকেন্ডে দেখো, দর্শন মানে তাহলে কি হলো? দর্শন মানে হলো সেটা জগতেও হতে পারে, জীবনেও হতে পারে, ও বাস্তবতাকে গভীরভাবে চিন্তা ও বিশ্লেষণের মাধ্যমে বুঝে ওঠার প্রয়াস। অর্থাৎ কোনো একটা জিনিস, সেটাকে গভীরভাবে চিন্তা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। যেমন এই বইটার কথা বললাম, এই বইটা হচ্ছে তোমাদের সামনে আছে, এটাকে কি করছো তোমরা, বিশ্লেষণ করছো, এটাকে গভীরভাবে চিন্তা করছো, এর মধ্যে কি কি রয়েছে। সেটা তোমাদের বইও হতে পারে, এটা জগৎ সম্পর্কেও হতে পারে, এছাড়াও তোমাদের এটা জীবন সম্পর্কেও কিন্তু হতে পারে। তো এই জিনিসটা মনে রাখবে যে দর্শন বলতে কোনো একটা জিনিসকে যখন আমি গভীরভাবে চিন্তা করব বা বিশ্লেষণ করব, সেটাই হচ্ছে দর্শন। এবার দর্শনের প্রধান উদ্দেশ্য কি, মানে দর্শন কি করতে চেয়েছে? দর্শন প্রথমত করতে চেয়েছে সত্যকে খুঁজে বার করা। সেকেন্ড হচ্ছে জগৎ ও মানুষের প্রকৃতি নিয়ে আলোচনা করা। তৃতীয় হচ্ছে জীবনের উদ্দেশ্য কি, সত্য, এই যে বললাম পরম সত্যটাকে কি করা, খুঁজে বের করা, এই পরম সত্যকে উপলব্ধি করা। আমি বারবার হাইলাইট করছি জিনিসগুলো, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে। জগৎ ও মানুষের প্রকৃতি নিয়ে আলোচনা করা। মানুষের প্রকৃতি নিয়ে কিরকম? ফর এক্সাম্পল, আমরা জানি যে একজন মানুষ যদি মারা যায় তাহলে কি হয়, সেই মানুষটার ফিরে আসে না। তাহলে সে স্বপ্নে কিভাবে আসে? তার আত্মা আছে, তার আত্মা থাকার কারণেই তো স্বপ্নে আসে, তার মানে মানুষের আত্মা আছে। অনেক দর্শন আবার মানুষের আত্মাকে মানবেন না। তো সেইগুলো জিনিস আমরা পরে আরও ডিসকাশন করব। এক কথাই হচ্ছে জগৎ ও মানুষের প্রকৃতি নিয়ে আলোচনা করা, জীবনের উদ্দেশ্য নিয়ে আলোচনা করা, কেনই বা আমাদের জন্ম হয়েছে, কেন আমাদের জীবন এই রকম দুঃখে কষ্টে যাচ্ছে, আমাদের লক্ষ্য হওয়া দরকার কি, মোক্ষ। মোক্ষ মানে মুক্তি, মুক্তি, আমরা সবসময় মুক্তি খুঁজি, সব জিনিস থেকে মুক্তি খুঁজি। তো এগুলো নিয়ে আলোচনা করাই হচ্ছে দর্শনের প্রধান উদ্দেশ্য। এবার একটু আমি সামারাইজ করে দিই খুব ভালোভাবে, ছোট্ট করে বিষয়টা, এটা দেখার দরকার নেই, এটা অতটা ইম্পর্টেন্ট না। তো দর্শন শব্দের উৎপত্তি কথা থেকে, দৃশ্য ধাতু থেকে, যার মানে হচ্ছে কি, দেখা। তাহলে এই দর্শন শব্দটি কথা থেকে আসলো, দৃশ্য প্লাস অনট ইজিক্যাল টু দর্শন। সংকীর্ণ অর্থ কি, যেটা ছোট করে নিয়ে আসা, সেটা হচ্ছে ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা। VVI ইম্পর্টেন্ট বলছি, খুব ইম্পর্টেন্ট। ব্যাপক অর্থ কি, পরম সত্য বা তথ্যের উপলব্ধি করা। এখনই বুঝালাম ব্যাপক অর্থ মানে খুব বড়ভাবে সেই জিনিসটাকে দেখতে হবে, ওর ভিতরে কি আছে না আছে, কেমনভাবে আছে, এই সত্যগুলোকে খুঁজে বার করতে হবে। কিন্তু একটা জিনিস এখানে ছাড়া পড়েছে, সেটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ কি। ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে দেখা বা প্রত্যক্ষ করা, এটা লিখে নিবে কিন্তু, দেখা বা প্রত্যক্ষ করা। এবার ফিলসফি শব্দের অর্থ কি, যদিও এখনো ফিলসফিটা বোঝাইনি। ফিলসফি আর দর্শনের মধ্যে পার্থক্য কি সেটা আমি এখনই বলে দিচ্ছি, যে ফিলসফি হচ্ছে লাভ অফ উইজডম বা নলেজ, লাভ অফ উইজডম বা নলেজ, অর্থাৎ কোনো কিছুকে ভালোবেসে বা কোনো জ্ঞান পেতে হলে ভালোবেসে সেই জ্ঞানটাকে নিয়ে আসতে হবে। ভালোবাসার মাধ্যমে যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে ফিলসফি, অর্থাৎ লাভ অফ উইজডম, জ্ঞানের মাধ্যমে জিনিসটাকে ভালোবেসে কোনো কিছুকে অনুসন্ধান করা হচ্ছে ফিলসফি
বাট দর্শন কিন্তু তা নয়। দর্শন কি? দর্শন হচ্ছে দেখা, সেটাকে গভীরভাবে দেখা, সেটাকে অন্তর্দৃষ্টিভাবে দেখা। তাহলে গভীরভাবে দেখা বা অন্তর্দৃষ্টিভাবে দেখার সাথে ভালোবাসার কথাটা কিন্তু রিলেটেড নয়, এটা দুটোই আলাদা বিষয়। আমি এজন্যই বলছি যে ফিলসফি আলাদা, দর্শন আলাদা। তাহলে ভারতীয় দর্শনের প্রকৃতি কি? সত্য দর্শন ও তার উপায়, সত্য দর্শনকে খুঁজে বার করা। এবং ভারতীয় দর্শনের বিস্তার কি? হিন্দু অহিন্দু নিয়ে কথা বলা, আস্তিক নাস্তিক নিয়ে কথা বলা, এইসব জিনিসগুলো। তারপর 3 নম্বর পয়েন্টে আমরা চলে যাব। এটা হচ্ছে 3 নম্বর, এখানে 2 হয়ে গেছে। যে ফিলসফি শব্দটা কেমন করে এলো, এই ফিলসফি শব্দটা আসলো কিভাবে, তোমাদের একটা শুরুতেই দেখানোর চেষ্টা করব। এখন পর্যন্ত আমার দুটো হয়ে গেছে, একটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ, সংকীর্ণ অর্থ হলো, ব্যাপক অর্থ হলো, দর্শন শব্দের অর্থ তোমরা বুঝতে পারলে। এবার এই ফিলসফি শব্দটা কেমন করে এলো। আশা করছি এই ক্লাসটা করার পর তোমাদের কিন্তু আর অন্য কোথাও ফলো করতে হবে না, বা বই না ফলো করলেও চলবে, আমি এটুকু বলছি। কিন্তু এটা হচ্ছে সেকেন্ডারি ক্লাস, সবসময় মনে রাখবে যে সেকেন্ডারি সোর্স, প্রাইমারি সোর্স হচ্ছে বুক। বুক তোমাদের ফলো করতে হবে। যদি তোমরা চাও 40-এ 40 করব, তাহলে এই ক্লাসগুলো তোমরা ফলো করো। দেখো, আমরা দর্শনের ইংরেজি প্রতিশব্দ হিসাবে যেটা বলি সেটা হচ্ছে ফিলসফি। তাহলে দর্শনের প্রতিশব্দ হচ্ছে ফিলসফি। দর্শন আর ফিলসফি এক নয়। এই শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে। এই শব্দটা কোথা থেকে এসেছে? গ্রিক ভাষা থেকে। এবার দুটি গ্রিক শব্দ, কি কি শব্দ? প্রথমটি হচ্ছে ফিলস, দ্বিতীয়টি হচ্ছে সফিয়া। ফার্স্ট হচ্ছে ফিলস, দ্বিতীয়টি হচ্ছে সফিয়া। ফিলস মানে কি? ভালোবাসা বা লাভ। সফিয়া মানে হচ্ছে জ্ঞান, যেটা আমি বললাম, লাভ অফ নলেজ বা লাভ অফ উইজডম। উইজডম মানেও জ্ঞান, নলেজ মানেও জ্ঞান। তাহলে ফিলস কথার অর্থ হচ্ছে ভালোবাসা। খুব ইম্পর্টেন্ট বিষয় মনে রাখবে যে ফিলস কথার অর্থ হচ্ছে ভালোবাসা, সফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান। সোফিয়া মানে জ্ঞান বা উইজডম, মনে রাখবে, জ্ঞান বা উইজডম, আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে লাভ অফ উইজডম বা নলেজ। তাই ফিলসফি মানে হলো জ্ঞানকে ভালোবাসা বা জ্ঞান চর্চার প্রতি অনুরাগ করা। আমি যেটা শুরুতেই বললাম যে ফিলসফি মানে হচ্ছে কোনো জ্ঞানকে ভালোবেসে সেটাকে চর্চা করতে হবে, সেটাকে বুঝতে হবে। কিন্তু দর্শন কি? দর্শন শুধুমাত্র দেখা নয়, শুধু ভালোবাসা নয়, সেটাকে কি করতে হবে? অন্তর্দৃষ্টিভাবে গভীরভাবে সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে দর্শন আর ফিলসফি কি এক? না। দেখো, আমরা যদিও দর্শনের ইংরেজি প্রতিশব্দ হিসাবে ফিলসফিটা ব্যবহার করি, তবু এই দুই শব্দের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? দেখো, দর্শনা, দর্শন কি করে? দর্শন জীবনকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করে। অন্যদিকে ফিলসফি হচ্ছে ভালোবাসা ও বিশ্লেষণ চিন্তা করে। তাহলে দুটো আলাদা জিনিস। এবার আমরা কি করব? তার যে ডিফারেন্স রয়েছে, আচ্ছা এই পয়েন্টটা তোমাদের বলিনি, হয়তো স্কিপ হয়ে গেছিল। আচ্ছা বলেছি, ভারতীয় দর্শন ও পাশ্চাত্য দর্শনের কি করব? ডিফারেন্স অর্থাৎ মৌলিক পার্থক্যগুলো আমরা দেখব এবার। দেখো, distinction between the Indian concept of darshan and western concept of philosophy। ভারতীয় দর্শনের যে দর্শন কথাটি, মানে ইন্ডিয়ান ফিলসফিতে যে দর্শন কথাটি এবং ওয়েস্টার্ন কনসেপ্ট যে ফিলসফি কথাটি, এটার পার্থক্য কী? ভারতীয় দর্শন ও পাশ্চাত্য ফিলসফির মৌলিক পার্থক্য কী? তো এটার অনেকগুলো পার্থক্য রয়েছে, আমি যেটুকু বলবো সেটুকু মনে রাখবে, তাহলেই হয়ে যাবে, যথেষ্ট, এনাফ। বলছে অর্থগত পার্থক্য অর্থাৎ সিমান্টিক ডিফারেন্স। আমি প্রথমেই শুরুতেই বলেছিলাম যে অনেক সময় ইংলিশ টার্মগুলো দিয়ে তোমাদের কোশ্চিন আসতে পারে, তো এটুকু মনে রাখবে। তাহলে এই পাশ্চাত্য দর্শন মানে কি? প্রথমে আমরা দেখব অর্থগত পার্থক্য। ওয়েস্টার্ন ফিলসফি বা পাশ্চাত্য ফিলসফি বা পাশ্চাত্য দর্শন, এটা মানে কি? লাভ অফ উইজডম বা নলেজ। আমি বলেই দিয়েছিলাম লাভ অফ নলেজ বা লাভ অফ উইজডম, যার অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞার প্রতি অনুরাগ। যার অর্থ কি? জ্ঞান বা প্রজ্ঞার প্রতি অনুরাগ। আর এর লক্ষ্য হচ্ছে কি? এর লক্ষ্য হচ্ছে বুদ্ধিবৃত্তির চারিতার্থতা অর্থাৎ ইন্টেলেকচুয়াল স্যাটিসফ্যাকশন। বুদ্ধিবৃত্তিকে কি করবে? আলোচনা নিয়ে করবে। কোনো জ্ঞান বা প্রজ্ঞা যে রয়েছে সেটার অনুরাগ। কিন্তু ইন্ডিয়ান দর্শন বা ভারতীয় দর্শনে তা তথ্য বা পরম সত্যের উপলব্ধি করা। আমি প্রথমেই বলেছিলাম যে দর্শনের কাজ কি? সেটা পরম সত্যকে খুঁজে বের করা বা তথ্যকে খুঁজে বের করা, যা যুক্তি নয়। শুধুমাত্র যে যুক্তি থাকবে তা কিন্তু নয়, সেখানে আবেগও থাকবে, আন্তরিকতাও থাকবে, অন্বেষণের সম্মিলনও থাকবে। কিন্তু এই ওয়েস্টার্ন ফিলোসফি বা পাশ্চাত্য দর্শনে এগুলো জিনিস থাকবে না, আবেগ থাকবে না,
আন্তরিকতা থাকবে না, অন্বেষণ থাকবে না, থাকবে কোথায়? শুধুমাত্র ভারতীয় দর্শনে। তাহলে দেখো এখানে আমরা কি বুঝলাম, এখানে এটুকুই বুঝলাম, জাস্ট একটা পয়েন্টে মনে রাখবে, এতটা মনে রাখার দরকার নেই, যে ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞার প্রতি অনুরাগ, কিন্তু ভারতীয় দর্শনের লক্ষ্য হচ্ছে তথ্য ও পরম সত্যের উপলব্ধি করা। এই ভারতীয় দর্শনে শুধু যুক্তি নয়, এখানে কি করা হয়, আবেগ নিয়েও আলোচনা করা হয়, আন্তরিকতাও নিয়ে আলোচনা করা হয়, অন্বেষণের যে সম্মিলন সেটাও কিন্তু ইনক্লুড আছে, কিন্তু ভারতীয় ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শনে এগুলো ইনক্লুড নেই। এবার দেখো উৎপত্তিগত পার্থক্য, অর্থাৎ কিভাবে এই ওয়েস্টার্ন ফিলসফি অ্যান্ড ইন্ডিয়ান ফিলসফি উৎপত্তি হলো বা উৎস হলো। পাশ্চাত্য দর্শনের উৎস হলো প্রকৃতি বা জগতের বৈচিত্র্যজনিত বিস্ময়। এই জিনিসটা আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাসে বুঝাবো, যদিও তোমাদের লাগবে না, কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার করতে চাও তো এটা নিয়ে আমি তোমাদের একটা ক্লাস পরবর্তীকালে প্রোভাইড করে দিব, তোমরা সেটা দেখতে পারো। তাহলে পাশ্চাত্য দর্শন কি নিয়ে কথা বলে, এই প্রকৃতি অর্থাৎ নেচার নিয়ে কথা বলে, নেচার এবং ওয়ার্ল্ডে যা কিছু রয়েছে বৈচিত্র্যময় জিনিসগুলো সেগুলো নিয়ে আলোচনা করে। কিন্তু ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলসফি কি নিয়ে আলোচনা করে, আধ্যাত্মিক অশান্তি, জীবনের দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার প্রয়োজন। তোমরা যদি মনে আছে বা তোমরা যদি মনে করো, আমি এখানে বলেছিলাম কইগুলো, এই যে জীবনের উদ্দেশ্য কি হবে, মোক্ষ বা মুক্তি লাভ করা। তাহলে ভারতীয় দর্শন কি নিয়ে আলোচনা করবে, কিভাবে একজন মানুষ মুক্তি পেতে পারে, কিভাবে আধ্যাত্মিক যে অশান্তি আছে সেই অশান্তি থেকে মুক্তি হবে, জীবনের যে বিভিন্ন দুঃখগুলো আছে সেই দুঃখ থেকে কিভাবে মুক্তি পাবে, এইগুলো নিয়ে আলোচনা করেছে। এবার হচ্ছে উদ্দেশ্যগত পার্থক্য, ডিফারেন্স ইন পারপাস। 3 নাম্বার হচ্ছে ডিফারেন্স ইন পারপাস। কি পারপাস? পাশ্চাত্য দর্শন অর্থাৎ ওয়েস্টার্ন ফিলসফি কেবল যুক্তিকে চারিতার্থ করতে চায়। যুক্তি মানে হচ্ছে রেশনাল, এই যুক্তিকে নিয়ে আলোচনা করবে, যুক্তি দিবে সবসময়, এই যুক্তি দাও ওই যুক্তি দাও। ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন সবসময় যুক্তিকে ফলো করবে, কিন্তু এখানে কোনো নৈতিকতা থাকবে না, আবেগ থাকবে না, ধর্মীয় চেতনা থাকবে না ইত্যাদি, এগুলোর গুরুত্ব নেই। আমি একটু আগেই বললাম যে এই নৈতিকতা, আবেগ, ধর্মীয় চেতনা এগুলো কোথায় থাকবে, এগুলো থাকবে ইন্ডিয়ান ফিলসফিতে অর্থাৎ ভারতীয় দর্শনে। এবার দেখো ভারতীয় দর্শনের লক্ষ্য হলো মানবতার সার্বিক উন্নতি, যুক্তি ছাড়াও আবেগ, নৈতিকতা, সৌন্দর্যবোধ, মুক্তি এসবে অন্তর্ভুক্ত। তো এখানে আর বোঝার কিচ্ছু নেই। এবার আমরা চলে যাব ধর্ম ও দর্শনের সম্পর্ক, রিলেশন উইথ রিলিজন। পাশ্চাত্য দর্শনে ধর্ম ও দর্শনের মধ্যে বিচ্ছেদ, অর্থাৎ এই যে ধর্ম ও দর্শন রয়েছে এই ধর্ম দর্শনকে কি করেছেন, আলাদা করার চেষ্টা করেছেন, সেপারেট করার চেষ্টা করেছেন। ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন বলবে যে রিলিজন অর্থাৎ ধর্ম এবং তোমার ফিলসফি অর্থাৎ দর্শন দুটোই হচ্ছে আলাদা জিনিস, যদিও কম্বাইন করার চেষ্টা করবেন কিন্তু দুটো হচ্ছে আলাদা জিনিস। বিশ্বাস এবং যুক্তির সহাবস্থান মেনে নেয় না, অর্থাৎ ফেথ ইজ সিন অ্যাজ ইররেশনাল, বিশ্বাসকে যুক্তির মাধ্যমে মেনে নেবে না। আমি গডকে বিশ্বাস করছি, আমি আল্লাহকে বিশ্বাস করছি, আমি ভগবানকে বিশ্বাস করছি, এগুলো জিনিস কিন্তু এই ওয়েস্টার্ন ফিলসফি আলোচনা করবেন না। যদিও হ্যাঁ আলোচনা করবেন, কিন্তু তোমাদের এত ডিপলি নেই যে তোমাদের এত কিছু জানতে হবে। তোমরা শুধু জেনে রাখো যে এই দর্শন ও এদের মধ্যে কি করার চেষ্টা করেছেন, ধর্মের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করেছেন। কিন্তু সেইখানে ভারতীয় দর্শন কি বলছে, ধর্ম ও দর্শন পরস্পরের সম্পূরক, যার লক্ষ্য হচ্ছে কি পরম সত্য ও আধ্যাত্মবোধ খুঁজে বের করা। আমি বারবার বলছি যে ভারতীয় দর্শনের কাজ হচ্ছে পরম সত্যকে খুঁজে বার করা, এবং এরা আলোচনা করবে নৈতিকতা নিয়ে, আলোচনা করবে আবেগ নিয়ে, আলোচনা করবে সৌন্দর্যবোধ নিয়ে। কিন্তু ওয়েস্টার্ন ফিলসফি অর্থাৎ পাশ্চাত্য দর্শন যারা আছে তারা কিন্তু কি নিয়ে আলোচনা করবে, তারা যুক্তি দিবে, তারা অভিজ্ঞতার মাধ্যমে সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করবে, ইম্পিরিসিজম। আমরা পরবর্তীকালে সেই জায়গায় আসব। চর্চা ও চর্যার সম্পর্ক, প্র্যাকটিস এন্ড নলেজ। বলছে পাশ্চাত্য দর্শন সাধারণত তাত্ত্বিক, ব্যক্তিগত আচার চর্যার বা কি রয়েছে, হ্যাঁ আচার চর্যার তার প্রভাব খুবই কম। এই যে ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়ালি যে আচার আচরণগুলো রয়েছে তার প্রভাব কিন্তু খুব কম। কিন্তু ভারতীয় দর্শনে আচার উভয়ের সমন্বয়, চর্চা ও চর্যা একত্রে বিবেচিত। জাস্ট এটুকু মনে রাখো।
এবার লক্ষ্যগত পার্থক্য বা ডিফারেন্ট ইন ফাইনাল গোল, কি ফাইনাল গোল রয়েছে? আমি শুরুতেই বললাম যে পাশ্চাত্য দর্শন অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোসফির লক্ষ্য কি মোক্ষ নয় এবং দুঃখ নিবৃত্তি নয়। কিভাবে আমরা মোক্ষ পেতে পাবো, আমাদের জীবন কেমন করে দুঃখ রয়েছে, কেমন করে আমরা দুঃখ ভোগ করছি, এগুলো কিন্তু পাশ্চাত্য দর্শন আলোচনা করবেন না। তারা কি আলোচনা করবেন? তারা যুক্তি নিয়ে আলোচনা করবেন, তারা ইম্পিরিসিজম নিয়ে আলোচনা করবেন। কিন্তু ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলসফিতে এরা মোক্ষ লাভ নিয়ে আলোচনা করবে, এরা চরম দুঃখ নিরোধ নিয়ে আলোচনা করবে, আত্মা কিভাবে মুক্তি পাবে মুক্তি নিয়ে আলোচনা করবে। এই এক কথাই হচ্ছে আমাদের মৃত্যুর পর, ধরে নাও এইটা একটা কি দেওয়াল, আমরা এই পৃথিবীতে আছি, আমাদের মৃত্যুর পর ওই পাশে যেতে হবে। তো আমরা কিভাবে এখানে গিয়ে মুক্তি পেতে পারি বা এই লাইফেই মুক্তি পেতে পারি? অনেক ভারতীয় দর্শন বলবে যে এই জগতেই বা এই লাইফে কিন্তু আমরা মুক্তি পেয়ে যাই। তো কারা কারা বলবে এটা পরে বলবো, এখন অতটা তোমাদের জানার দরকার নেই। তোমরা শুধু মনে রাখো যে ভারতীয় দর্শন এই মুক্তি নিয়ে আলোচনা করে, কিন্তু পাশ্চাত্য দর্শন এগুলো নিয়ে আলোচনা করবে না। তারা মোক্ষ নিয়ে আলোচনা করবে না, তারা দুঃখ নিবৃত্তি নিয়ে আলোচনা করবে না। এবার হচ্ছে নীতি শাস্ত্র বিষয়ক ক্ষেত্র পার্থক্য অর্থাৎ ইথিক্যাল কনসার্ন। বলছে পাশ্চাত্য নীতিশাস্ত্র শুধু মানব সমাজের মধ্যকার সম্পর্কের উপর গুরুত্ব দেয়, মানব সমাজের মধ্যকার সম্পর্কের উপর গুরুত্ব দেয়। ফোকাস অনলি হিউম্যান টু হিউম্যান ডিউটি, তোমার কি কর্তব্য, আমার কি কর্তব্য, আমি কিভাবে তোমাদের পড়াবো বা তোমরা কিভাবে পড়বে, তোমরা কোথাও ঘুরতে গেলে কিভাবে থাকবে, কারো কোনো ক্ষতি করতে হবে না, এইগুলো নিয়ে বেশি আলোচনা করবে, অর্থাৎ হিউম্যান সেন্ট্রিক এগুলো হচ্ছে। কিন্তু ভারতীয় নীতিশাস্ত্রে বা ভারতীয় দর্শনে এরা সমস্ত জীব জগতের প্রতি দায়িত্ব, শুধুমাত্র যে হিউম্যানের কথা বলবে বা মানুষের কথা বলবে তা কিন্তু নয়। তার পাশে যে পশু পাখি রয়েছে, সমস্ত সব কিছু, যত সব প্রাণী রয়েছে, জিনিস রয়েছে, বস্তু রয়েছে, মেটার রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করবে। সর্বভূতে করুণা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য। তো অ্যাকচুয়ালি আমাদের এটা হয়ে গেল। এবার আমরা আর একটা নতুন জিনিস দেখে নিব, যেটা খুব ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে, যে ভারতীয় দর্শনের প্রকৃতি ও বিস্তার। ভারতীয় দর্শন অ্যাকচুয়ালি কিভাবে আসলো, কেমনভাবে বিস্তার হলো, তো সেই জিনিসটা দেখা দরকার, কারণ এখান থেকেও কোশ্চেন হবে। বলছে দর্শন শব্দটির মূল অর্থ হলো দর্শন করা বা দেখা, উপলব্ধি করা এবং প্রত্যক্ষ করা। এটি কেবল তথ্যগত চিন্তা ভাবনার মধ্যেই সীমাবদ্ধ নয়, জীবনের প্রকৃতি, উদ্দেশ্য, মানব অস্তিত্বের গভীরতর প্রশ্নগুলির এক অন্তর্দৃষ্টি অনুসন্ধান করা। আমি শুরুতেই বলেছিলাম দর্শন শুধুমাত্র চোখ দিয়ে দেখা নয়, এটা কি করবে, এটা অন্তর্দৃষ্টির মাধ্যমে দেখবে, গভীরভাবে দেখবে, এবং কি করবে, এই শুধুমাত্র যে আমাদের জীবনের প্রকৃতি নিয়ে আলোচনা করবে তা কিন্তু নয়, তার সাথে কি কি উদ্দেশ্য রয়েছে, মানব অস্তিত্ব কেমন ভাবে আছে, আমরা যে বেঁচে আছি কেন বেঁচে আছি, এগুলো কথা আমি কিন্তু বলেছি তোমাদের। এবার দেখো ভারতীয় পরস্পরায় দর্শনকে বলা হয় দর্শন শাস্ত্র, খুব ইম্পর্টেন্ট বিষয়। কি বললাম, ভারতীয় পরস্পরায় দর্শনকে কি বলা হয়? দর্শনকে বলা হয় দর্শন শাস্ত্র, অর্থাৎ যা সত্য ও তথ্যকে উপলব্ধির পথে নিয়ে যায়। এই সত্য জিনিসটাকে খুঁজে বের করা, তথ্য জিনিসগুলোকে উপলব্ধি করাই হচ্ছে এই দর্শনের কাজ। এই ভারতীয় দর্শনকে বলা হয় দর্শন শাস্ত্র। এখানে চিন্তন কেবল বুদ্ধি বা যুক্তির ব্যায়াম নয়, বরং তা আত্মিক বা আত্মিক মুক্তির মোক্ষ পথে সহায়ক একটি আধ্যাত্মিক অনুশীলন। আমরা কিভাবে মোক্ষ পাবো, আমরা এই জীবন থেকে কিভাবে নিজেকে মুক্তির পথে নিয়ে যাব, সেগুলো নিয়েই অনুশীলন করাই হচ্ছে ভারতীয় দর্শনের মেন বিষয়। তো এই জিনিসটা অলরেডি আমি বলে দিয়েছি দর্শন ও ধর্মের মধ্যে সম্পর্ক কি, তবুও আমি বোঝানোর চেষ্টা করছি যে আধ্যাত্মিক অনুশীলন বা নৈতিক আচরণ ও মুক্তি লক্ষ্যের অগ্রসর হয়েছে। ভারতীয় দর্শনে এই আধ্যাত্মিক অনুশীলন নিয়ে আলোচনা করবে, নৈতিক আচরণ নিয়ে আলোচনা করবে, আবেগ নিয়ে আলোচনা করবে, ধর্ম নিয়ে আলোচনা করবে, মুক্তি নিয়ে আলোচনা করবে, এগুলো। কিন্তু পশ্চিমা দর্শন কিছুটা ভিন্ন, তারা যুক্তির উপর বেশি নির্ভর করবে, শুধুমাত্র যুক্তি দিবে, যুক্তির মাধ্যমে বিশ্লেষণ করার চেষ্টা করবে, এটাই হচ্ছে তাদের কাজ। এবার দেখো ভারতীয় দর্শনে মোটামুটি দুটি স্কুল আছে। একটি হচ্ছে দুটি স্কুল বলবো না, স্কুল টোটাল রয়েছে 9টি, কিন্তু এদের ভাগ রয়েছে দুটা, একটি হচ্ছে আস্তিক দর্শন আর অন্যটি হচ্ছে নাস্তিক দর্শন। এটা এর পরের ক্লাসে আমি ইনক্লুড করিয়ে দিব যে আস্তিক দর্শন এবং নাস্তিক দর্শনের কাদের বলা হয়, কেন বলা হয়, এবং এদের কারা আস্তিক দর্শন এবং কারা নাস্তিক দর্শন, সেই জিনিসটা। এবার দেখো হিন্দু দর্শন রূপে ভারতীয় দর্শন।
তাহলে ভারতীয় দর্শনকে কিন্তু হিন্দু দর্শনও বলা হয়, এই জিনিসটা তোমাদের মনে রাখবে। দেখো, ভারতীয় দর্শনের সঙ্গে হিন্দু শব্দটি একবারে সম্পর্কিত এবং প্রথম দিকে ভারতীয় দর্শনের ধারণা থেকে হিন্দু শব্দটিকে বাদ দেওয়া খুবই কঠিন ছিল, কারণ প্রাচীন ভারতীয় দর্শন হিন্দুর দর্শনটি প্রায় সমার্থক, সেই জন্য ভারতীয় দর্শনকে অনেক সময় হিন্দু দর্শন রূপে অভিহিত করা হয়। খুব ইম্পর্টেন্ট, শুধু এই লাইনটাই মনে রাখবে যে ভারতীয় দর্শনকে অনেকেই হিন্দু দর্শন রূপে অভিহিত করেন, এই জিনিসটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। আচ্ছা, যাই হোক, আজকে তাহলে আমরা এখান থেকেই ছেড়ে দেব, কারণ নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবেই প্রথম দিনেই। এবার আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি, তারপরে না হয় এই ক্লাসটা পরবর্তীকালে আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, অনেকটাই রয়েছে। তো প্রথম কোশ্চেন যেটা রয়েছে, দেখো আমরা শুরুই প্র্যাকটিস করব, তাহলে সাথে সাথে প্র্যাকটিস করলে খুব ভালো হবে। যে দর্শন শব্দটি কোন ধাতু থেকে উৎপন্ন? তো আমি টাইম দিচ্ছি কয়েক সেকেন্ড, তোমরা বলো, তারপরে না হয় আমি বলে দিচ্ছি। দর্শন শব্দটি কোন ধাতু থেকে উৎপন্ন? এবং তোমরা সাথে সাথে কিন্তু কমেন্ট সেকশনে বলার চেষ্টা করবে কোশ্চেন নাম্বার দিয়ে, যে কোশ্চেন নাম্বার হচ্ছে অপশন বি বা সি বা ডি, এরকম দেওয়ার চেষ্টা করবে। তাহলে কোশ্চেন নাম্বার ওয়ানের হচ্ছে সি। এবার বলছে দর্শন শব্দে অনর্থ কি? মানে অনর্থটি কি ধাতু ছিল, নাকি কারক ছিল, না বিভক্তি ছিল, না প্রত্যয় ছিল? আমি কিন্তু বলেছি, বলো অনর্থটা কোন ধরনের ছিল? তাহলে অপশন হচ্ছে ডি, প্রত্যয়। টু হচ্ছে ডি, প্রত্যয়। দেখো, তোমাদের হয়তো মনে পড়ছে না, এই জন্য বলছি যে ক্লাসটা একটু মন দিয়ে শুনবে, কারণ এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, আর এইভাবেই তোমাদের কোশ্চিন আসবে কিন্তু। এই দেখো, এই জন্যই আমি এই লাইনটা দিয়েছিলাম, আমি হাইলাইট করে দিচ্ছি। দেখো, অনট প্রত্যয় যুগে, মানে এটা প্রত্যয় শব্দ ছিল, কোনো ধাতু ছিল না, কোনো সাংস্কৃতিক ছিল না, এটা কি ছিল? এটি ছিল প্রত্যয় যুগে। তাহলে সেকেন্ড কোশ্চেনটার অপশন হচ্ছে ডি, তাই তো? তাহলে এটা হয়ে যাচ্ছে ডি। নাম্বার 3, দেখো দর্শনে ব্যুৎপত্তিগত অর্থ কি বোঝায়? ব্যুৎপত্তিগত অর্থ কি? শোনা, দেখা, অনুভব করা, না জানা? চলো কয়েক সেকেন্ড টাইম দিচ্ছি, তারপরে বলো এটার অপশন কি হবে। চলো, এটার হচ্ছে থ্রির অপশন হচ্ছে কি? থ্রির অপশন হচ্ছে বি, দেখা। আমরা দেখলাম না ব্যুৎপত্তিগত অর্থ মানে কি? দেখা বা প্রত্যক্ষ করা, প্রত্যক্ষ করা। তারপরে দেখো দর্শনের সংকীর্ণ অর্থ কি? দর্শনের সংকীর্ণ অর্থ কি? মানে কোনো একটা বল, আমি যে বলের একটা উদাহরণ দিলাম, যে বলের যদি হাওয়াটা বের করে দাও তাহলে এটা কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে, এই ছোট হয়ে চলে আসবে। তাহলে বলো এটার কি অপশন হবে? তাহলে এটার অপশন হয়ে যাচ্ছে ইন্দ্রিয় প্রত্যক্ষ দেখা, ইন্দ্রিয়ের মাধ্যমে দেখা। তাহলে 4 হচ্ছে সি। 5 নম্বর দেখো দর্শনের প্রকৃতি ও ব্যাপক অর্থ কি? তাহলে দর্শনের ব্যাপক অর্থটা কি, বা এর প্রকৃত কি ছিল? যে নিছক মত প্রকাশ করা, না বৈজ্ঞানিক বিশ্লেষণ করা, না পরম সত্যের উপলব্ধি করা, নাকি ধর্মীয় চিন্তা? ঠিক আছে, এটার অপশন হচ্ছে সি, পরম সত্যের উপলব্ধি করা। ব্যাপক অর্থ আমি বলেছিলাম না, পরম সত্যের উপলব্ধি করা। তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো এবং রেগুলার ক্লাসগুলো দেখো, তাহলে আশা করছি তোমরা 40-এ 40 পাবে, এটুকু আমি বলছি। দেখো, ফিলসফি শব্দটি কোন ভাষা থেকে এসেছে বা কোন ভাষা থেকে আগত? লাতিন, না গ্রিক, না সংস্কৃত, না আরবি? মনে রাখবে এখানে কিন্তু ফিলসফি বলেছে, দর্শন বলেনি। তাহলে 6 হচ্ছে অপশন নাম্বার বি, এটি হচ্ছে গ্রিক শব্দ। এবার বলছে ফিলসফি শব্দের অর্থ কি? তথ্য চর্চা করা, নাকি জ্ঞানের প্রতি অনুরাগ, নাকি আধ্যাত্মিক চিন্তা, নাকি যুক্তির প্রতিফলন? আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, লাভ অফ উইজডম বা লাভ অফ নলেজ। ঠিক আছে, এটার তাহলে হচ্ছে অপশন বি, জ্ঞানের প্রতি অনুরাগ। তোমাদের আবারও দেখানোর চেষ্টা করছি, আমি কেন বারবার দেখানোর চেষ্টা করছি, যে যাতে তোমরা ক্লাসটাকে স্কিপ না করো, ক্লাসটা একবারেই মন দিয়ে দেখার চেষ্টা করো। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, তোমাদের ভালো করে দেখতে হবে। এই যে ফিলসফি মিন্স হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞার প্রতি অনুরাগ, জ্ঞান বা প্রজ্ঞার প্রতি অনুরাগ, বা ফিলসফি শব্দটির বাংলা ফিলস কথার অর্থ কি? ভালোবাসা।
সোফিয়া কথার অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে এবার অ্যান্সারটা দেখো এখানে কি রয়েছে। তাহলে এটা হবে জ্ঞানের প্রতি অনুরাগ। তারপরে ফিলস শব্দের অর্থ কি, এখনই বলে দিলাম যে ফিলস শব্দের অর্থ কি, এটা আর বলার কিচ্ছু নেই, এটা হচ্ছে ভালোবাসা। সোফিয়া কথার অর্থ কি, সোফিয়া কথার অর্থ হচ্ছে বলো, প্রজ্ঞা। প্রজ্ঞা মানেই হচ্ছে জ্ঞান। তোমাদের অন্য টামও দিতে পারে, আমি বারবার বলছি, অনেক সময় উইজডম দিয়ে দিতে পারে, অনেক সময় নলেজ দিয়ে দিতে পারে। তো প্রজ্ঞা মানেই হচ্ছে জ্ঞান, সোফিয়া শব্দের অর্থ হচ্ছে প্রজ্ঞা। তারপরে দেখো কি বলেছে, নিচের কোনটি দর্শন ও ফিলসফির মধ্যে একটি পার্থক্য নির্দেশ করে। মানে দর্শন ও ফিলসফির মধ্যে কি পার্থক্য রয়েছে। উভয়ই যুক্তি বহন করে, মানে দুজনেই যুক্তি নিয়ে কথা বলি, বলছে উভয়ই ধর্মনিরপেক্ষ, দুজনেই ধর্মনিরপেক্ষ, নাকি দর্শন সত্য উপলব্ধি চাই ও ফিলসফি বুদ্ধিগত তথ্য। আমি বলেছিলাম যে রেশনাল নিয়ে কথা বলে, রেশনাল মানে বুদ্ধি বা যুক্তি নিয়ে কথা বলে, আর দর্শন কি করে, সত্য জিনিসগুলোকে, পরম সত্য জিনিসগুলোকে উপলব্ধি করতে চাই। তো এটার অ্যান্সার হচ্ছে সি, অলরেডি বলেই ফেললাম। তারপর 11 নম্বর কোশ্চিন, যে পাশ্চাত্য দর্শনের উৎপত্তির উৎস কি। মানে পাশ্চাত্য দর্শন কোথা থেকে উৎপত্তি হয়েছে, দুঃখ থেকে মুক্তি, বাসনা, মানে মুক্তির কথা বলবে, দুঃখের কথা বলবে, একদমই না। মুক্তি দুঃখের কথা বলবে ন্যায় দর্শন। আত্মজ্ঞান, আত্মা নিয়ে আলোচনা করবে, পাশ্চাত্য দর্শন না, একদমই না। পরম সত্য নিয়ে আলোচনা করবে না, এটা হচ্ছে ন্যায় দর্শন, ভারতীয় দর্শন, এরাও আলোচনা করবে। তাহলে এরা কি আলোচনা করে, প্রকৃতির বৈচিত্র্যজনিত বিস্ময়। তা ভারতীয় দর্শনের উৎপত্তি কি থেকে, মানে ভারতীয় দর্শনের উৎপত্তি কোথা থেকে, যুক্তিপূর্ণ অনুসন্ধান, জ্ঞান চর্চার প্রতি অনুরাগ, না আধ্যাত্মিক অশান্তি ও দুঃখ, না বিজ্ঞান চেতনা। বলো, তাড়াতাড়ি বলো। এটা অপশন হচ্ছে 12 নম্বর সি। তারা কি নিয়ে আলোচনা করবে, দুঃখ নিয়ে আলোচনা করবে, অশান্তি নিয়ে আলোচনা করবে, এছাড়াও আবেগ নিয়ে আলোচনা করবে, নৈতিকতা নিয়ে আলোচনা করবে, বা আধ্যাত্মিক জিনিসগুলো নিয়ে আলোচনা করবে। এবার বলছে পাশ্চাত্য দর্শনের মূল উদ্দেশ্য কি, অর্থাৎ ওয়েস্টার্ন ফিলসফির মূল উদ্দেশ্য কি, মুক্তি লাভ করা, না একদমই না, এটা ভারতীয় দর্শন আলোচনা করবে। ধর্মের সংরক্ষণ, একদমই না, এটাও ভারতীয় দর্শন আলোচনা করবে। আত্মা নিয়ে কথা বলবে, না একদমই না, এটাও ভারতীয় দর্শন কথা বলবেন। তাহলে তারা যুক্তি নিয়ে আলোচনা করবেন, যুক্তি বা বুদ্ধি, এই যে এই সামনের কোশ্চিনে আমি বললাম, যুক্তি বা বুদ্ধি, রেশনাল নিয়ে আলোচনা করবে। তারপরে হচ্ছে ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি, ভারতীয় দর্শনের উদ্দেশ্য কি ছিল, বস্তু জগৎ বিশ্লেষণ করা, যুক্তি নির্ভর ভাবনা, না মানব সত্তার সার্বিক উন্নয়ন, না মানব ইতিহাসের অনুধাবন। যুক্তি নিয়ে আলোচনা করবে না, তাহলে এরা কি করবে, মানব সত্তার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করবে। আমার লাইনেই ছিল এই অ্যান্সারটা, তোমরা যদি ভালো করে ক্লাসটা করে থাকো। দর্শনের প্রকৃত লক্ষ্য কি, দর্শনের প্রকৃত লক্ষ্য কি বলো, যে আধ্যাত্মিক চিন্তা, না সত্য উপলব্ধি, না বৈজ্ঞানিক বিশ্লেষণ, না ব্যক্তিগত বিশ্বাস। অবশ্যই দর্শনের কাজ কি, দর্শনের কাজ হচ্ছে আধ্যাত্মিক চিন্তা, মানে মন থেকে চিন্তা করতে হবে। তারপর হচ্ছে 16 নম্বর কোশ্চিন, যে পাশ্চাত্য দর্শনের ধর্ম ও দর্শনের সম্পর্ক কেমন ছিল, পরিপূরক ছিল, একদমই না, পরিপূরকের কথা কে বলবে, ভারতীয় দর্শন। ধর্ম দর্শনের অঙ্গ, ধর্মকে দর্শনের অঙ্গ বলেছে, এটা কি বলেছিল, না একদমই না। উভয়ই সহাবস্থান, হ্যাঁ এটা বলেছিল যে উভয়ই সহাবস্থান কিন্তু পরস্পর থেকে পৃথক, না সহাবস্থানও বলবে না, হ্যাঁ উভয়ই সহাবস্থান বলবে ঠিকই। তারপরে 17 নাম্বার, দেখো ভারতীয় দর্শনে ধর্ম ও দর্শনের সম্পর্ক কি, এরা কি বলেছেন, ভারতীয় দর্শনে ধর্ম ও দর্শনের সম্পর্ক কি বলেছিলেন, এরা বলেছিলেন উভয়ই পরস্পরের সহায়ক। তাহলে এটার অপশন হচ্ছে বি। তারপর পাশ্চাত্য দর্শনের প্রকৃতি কেমন ছিল, নান্দনিক, ব্যবহারিক, তাত্ত্বিক, না আচার ভিত্তিক। বলো, এই কোশ্চেনটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এটা করবে। আরও দুটা দিচ্ছি, এই দুটো তোমরা করবে, 19 নাম্বার এবং 20 নাম্বার। এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, 19 এবং 20 তোমরা দেখে নাও।